হোয়াটসঅ্যাপ লিডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমরা কলি প্রকাশনীতে চলে আসছি এবং আমাদের সাথে আছেন নান আদার দেন আহমেদ স্বাধীন ভাই। এবং আহমেদ স্বাধীন ভাই কেন আসছেন, দ্যাট কলস ফর সেলিব্রেশন ইন ইটসেলফ। কারণ হচ্ছে ওনার ফ্যান্টাস্টিক যে ট্রিলজি, অবশেষে সেই ট্রিলজিটা আমাদের হাতে এসে পৌঁছেছে। সেটা হচ্ছে যে শয়তান লুসিফারের পুত্র, বা যেটাই বলেন আপনি, এই দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটি। এই ট্রিলজিটা কমপ্লিট হয়েছে এবং এটার সবচেয়ে বড় মানে আমাদের মতো হরর ফ্যানদের জন্য সবচেয়ে উপলক্ষ বিষয় যেটা, সেটা হচ্ছে এই আমার মনে হয় এই দেশের ইন্ডাস্ট্রিতে এটাই প্রথম যে যেই বইটার প্রথম খণ্ডটা আমরা পাইছিলাম বেশ আগে, এবং বাকি দুইটা খণ্ড একসাথে আসে। অন্য কোনো প্রকাশনী হলে আম শিওর তারা হয়তো ওয়েট করাইতো যে ভাই আচ্ছা ঠিক আছে 2 নাম্বার খণ্ড আসলো তারপর 3 নাম্বার খণ্ড পাবেন। না ভাই, কলি প্রকাশনী দে জাস্ট চেঞ্জ দ্য গেম। এবং এটারে যদি আপনি মানে মার্কেট ডিসরাপ্টরও বলেন, হোয়াট এভার, দ্যাট ডিসরাপ্টিং দ্য মার্কেট অ্যান্ড দ্যাট ডিসরাপ্টিং ইট ফর গুড। আমাদের মতো পাঠকদের জন্য ইটস ভেরি গুড। আর সবচেয়ে বড় কথা, যে প্রাইসে, আমি প্রাইস না ইউজুয়ালি কথা বলি না, ইউ নো মি, আমি প্রাইস না বেশি কথা বলতে কমফোর্টেবল ফিল করি। আর সবচেয়ে বড় কথা, আই এম রিয়েলি ব্যাড অ্যাট ম্যাথ, আমার এগুলি মনেও থাকে না। অনেকে আমাকে ইনবক্সে নক দেন যে ভাই এটার প্রাইস কত, ওইটার প্রাইস কত। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি বই মানে অন্যান্য বুক শপের লিঙ্ক দিয়ে দিই, কারণ আমার এগুলি মনেই থাকে না। আই এম রিয়েলি ব্যাড উইথ নাম্বারস। বাট এইটার নাম্বার আমার খুব ভালো করেই মনে আছে, কারণ যে প্রাইসে এই বক্স সেট ট্রিলজি আপনারা পাইতেছেন, এইটা ভাই আনহার্ড অফ। আমি জানি না হোয়াট কলি প্রকাশনী ওয়াজ থিঙ্কিং, তারা কি নিজেদের পকেট থেকে ভর্তুকি দিয়ে এটা দিয়েছে কিনা। আমার তো তাই মনে হয়েছে, ইফ আই ওয়ার দ্য প্রকাশক, আমি প্রকাশক হইলেও মেবি এই প্রাইসে আপনাদের এই জিনিস দিতে পারতাম না। তো এনিওয়েজ, আমি জাস্ট আমি আহমেদ স্বাধীন ভাইকেই বলতেছি যে ভাই আপনার আপনার 3টা বইয়ের প্রচ্ছদ আপনার হাত দিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান। ধন্যবাদ ভাইয়া। প্রথম বইটার প্রচ্ছদের সাথে আপনারা পরিচিত সবাই, শয়তান লুসিফারের পুত্র। তো তারপরে আমাকে প্রকাশক যখন বললেন যে এটার পরবর্তী খণ্ডগুলো দ্রুত লিখে দিতে হবে। চাপ প্রয়োগ এখন করছেন। এখন দ্রুত লিখে দিতে বললো, আসলে দ্রুত লেখা যায় না, বিকজ অফ লেখাটা তো সৃষ্টিশীল কাজ, এটা ভিতর থেকে আসতে হয়। তো আমার জন্য প্লাস পয়েন্ট যে লেখাটা আমার ভিতরে ছিল, যেটা আমি একটি ট্রিলজি সিরিজে কমপ্লিট করব ছিল। তো সেটা লেখাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এইখানে কলি প্রকাশনীর কলি ভাই, সে খুবই লেখককে চাপ প্রয়োগ করে একরকম আদায় করে নিতে জানে। এবং সব থেকে বড় ক্রেডিট আপনাদের। হ্যাঁ, আপনারা প্রথম খণ্ডটা যখন পড়লেন, পড়ার পরে আমার ইনবক্স, প্রকাশকের ইনবক্স, এই ভাইয়ের ইনবক্স, আমি মোটামুটি নানা মাধ্যমে একরকম চাপ ফিল করছিলাম যে আমাকে ভাগেগুলো লিখতে হবে। তো তারপরে আমি এই দ্বিতীয় খণ্ডটি লিখলাম, সাবধান লুসিফার। সাবধান লুসিফার লেখার পরে পাণ্ডুলিপিটা যখন আমি কলি প্রকাশনীর প্রকাশকের কাছে দিলাম, তো তিনি বললেন যে এটা আমি দ্রুতই করে ফেলবো, বিকজ অফ আমার এটার বেশ চাহিদা আছে, পাঠকদের খুব চাহিদা আছে। আপনি একটা কাজ করতে পারবেন কি না, এটার থার্ড পার্টটা, ফাইনাল পার্টটা লিখতে পারবেন না। আমি বললাম যে লেখা যাবে না এমন না, তবে এত দ্রুত পারবো কি না, বলে আপনি চাইলে পারবেন হয়তো বা। তো আপনাদের কথা চিন্তা করে কেন যেন আমি থ্রিলার লিখছি অনেক দিন, এইটা কেন যেন অটোমেটিকলি দ্রুতই আমার লেখা হয়ে গেছে বলতে হবে। মোটামুটি 3 মাসের ব্যবধানে দুইটা খণ্ডের পাণ্ডুলিপি আমার কাছে, এটার ম্যাটারগুলো রেডি ছিল, এটার যেই তথ্যগুলো সেগুলো আমার স্টাডি করা ছিল। তারপরে হচ্ছে এটার এই থার্ড পার্টটা, মুখোমুখি শয়তান মুখোমুখি লুসিফার। শয়তান লুসিফার, ফাইনাল চ্যাপ্টার। প্রকাশকের ইচ্ছা এবং আপনাদের ভালোবাসা এটা লেখা হয়ে গেছে, এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, এখন আহমেদ স্বাধীন ভাইয়ের সাথে আমার আজকেই প্রথম মুখোমুখি দেখা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর মিটিং। বাট আহমেদ স্বাধীন ভাইয়ের লেখার সাথে পরিচিতি আমার আরও আগে, এবং ওনার লেখার সাথে আমার পরিচিতি অ্যাকচুয়ালি এই বইটা দিয়ে, এই বইটা দিয়ে। এবং এই বইটা অ্যাকচুয়ালি আমি নিজে খুঁজে পাই নাই, কারণ ওই যে যেটা বললাম যে ওনার বইগুলা এতখানি আমার কাছে মনে হয়েছে যথেষ্ট আন্ডার রেটেড, কারণ ওনার বইগুলা আমার খুঁজে বাই করতে হয়েছে। আই হ্যাড টু লুক ফর ইট টু ফাইন্ড দেম আউট। এবং এই যে প্রথম যে বইটা, এই শয়তান লুসিফারের পুত্র, এই বইটা আমাকে আমারই একজন পরিচিত এক দাদা, বিকাশ দাদাকে আমি এখানে শাউট আউট দিতে যাচ্ছি। বিকাশ দাদা এটা আমাকে রেকমেন্ড করছেন। কারণ ইউজুয়ালি আপনারা দেখছেন যে আমি হরর এবং থ্রিলার বইগুলো নিয়ে বেশি কথা বলি, কারণ এই জনরাটাতে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি, আর এইটাই আমি ডাইজেস্ট করি বেশি। তো এখন ব্যাপার হচ্ছে, উনি আমারে বলছিলেন যে ভাই আপনারে আমি যতদূর দেখছি বা যতদূর আপনার প্রেফারেন্স আমার জানা, আপনার এই বইটা ভাল লাগবে। এবং আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড। এবং কেন সারপ্রাইজ হচ্ছে এটা আমি একটু পরে বলতেছি, এবং সেটার ব্যাপারে স্বাধীন ভাইয়ের কাছে আমার প্রশ্নও থাকবে। বাট স্বাধীন ভাইয়ের লেখার সাথে ওখানেই পরিচয়। দেন আমি স্বাধীন ভাইয়ের অন্য প্রকাশনীতে যে বইগুলো আছে সেই বইগুলো আমি একটা একটা করে কালেক্ট করি। তো যেটা দেখলাম যে স্বাধীন ভাইয়ের মানে যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে যে ফিল্টার বা যে সিলিং বলে কিছু নাই এখানে। ওনার ওনার বইতে কেউ সেফ না।
মানে আপনার যখনই মনে হবে যে আর এই ক্যারেক্টারটা তো বেশ ভালোই, আর এই ক্যারেক্টারটা তো বেশ ভালোই লাগছে, বেশ জমতেছে, হুম, যে কোনো কিছু হয়ে যেতে পারে। এবং এইটা জাতি, ধর্ম, বর্ণ, নর নারী, শিশু নির্বিশেষে। এবং মানে উনি ওই যে বলে না যে হররের স্বাদ দেওয়ার জন্য হি লিভস নো স্টোনস আনটার্নড। তো এই রকম সাহসী লেখার জন্য ওনার লেখাটাকে ওনার লেখাগুলো এবং ওনার বইগুলো আমাকে আরো বেশি অ্যাট্রাক্ট করছে। সো আই ওয়াজ কোয়াইট ফ্যাসিনেটেড বাই ইট। বাট এখন এই লেখার পেছনে ওনার যে মোটিভেশন সেটার ব্যাপারে আমার কিছু প্রশ্ন থাকবে। তো ফার্স্ট প্রশ্ন স্বাধীন ভাই আপনার কাছে, এক নম্বর হচ্ছে এই যে শয়তান লুসিফারের পুত্র, এটা দিয়ে তো আপনার এই ট্রিলজিটা শুরু হলো। এইটা শুরু করার পেছনে আপনার মোটিভেশনটা বা এটার পেছনে আপনার থট প্রসেসটা কি ছিল, যে ওয়াই ডিড ইউ ডিসাইড টু রাইট আ বুক অন দিস ম্যাটার? আচ্ছা, এটা ছোট্ট করে বলতে গেলে বলতে হবে যে শয়তান ক্যারেক্টারটা আমাদের প্রতিটা ম্যান টু ম্যান অথবা প্রতিটা মানুষের মধ্যে এমনভাবে এটা উত্থাপিত হয়, আমরা এটাকে নিয়ে এতটা চর্চা করি, আমাদের প্রতিটা ক্রাইমের পেছনে আমরা জাস্ট শয়তানকে দাঁড় করিয়ে দিই। আমরা রিসেন্টলি কয়েকটা ঘটনা থেকেও যদি বলতে যাই তাহলে বলতে হবে যে সরাসরি ক্রাইমাররা একটা অপরাধ করার পরে এই আইনের কাছে দাঁড়িয়েও তারা বলছে যে আমাকে শয়তান মোটিভেট করছে। হ্যাঁ, আমার আবেগ কাজ করছে, দ্যাট মিনস শয়তান এখানে কাজ করছে। মানে নিজেকে বাঁচিয়ে দেওয়ার জন্য শয়তানকে সামনে দাঁড় করানোর যে একটা প্রক্রিয়া বা আমাদের প্রচেষ্টা, এটা আমাদের সমাজে বিদ্যমান। তো এটা আমি ভাবলাম, কেন শয়তান, কেন সকল কিছুর আসামি, শয়তান কেন সকল কিছুর জন্য দোষী, আমার কি দোষ নেই? তো এই বিষয়টাই আমার ভিতরে কাজ করছে। তো এটা করতে গিয়ে দেখলাম যে আমাদের ধর্মীয় গ্রন্থেও আছে যে বাইরের শয়তান বলে আমরা যাকে চিনি সে যতটা ভয়ঙ্কর তার থেকে বেশি ভয়ঙ্কর শয়তান আমাদের ভিতরে থাকে কন্টিনিউ। তো এই শয়তানটাকে যদি আমরা দমন করতে না পারি তাহলে বাইরের সন্তান নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। তো এই যে শয়তানকে নিয়ে বোঝাপড়া, শয়তানের অবস্থানটা আসলে কি, এবং আরেকটা বিষয় এখানে আমি এখানে কোট করতে চাই, তা হচ্ছে শয়তানকে এককভাবে আপনি দোষী করছেন কেন? শয়তানের অবস্থান আছে বলেই কিন্তু আমরা ভালোত্বটা বা দেবত্বটা বুঝতে পারি। এটা হচ্ছে একটা বিষয়। আমি এই যে আলোর মধ্যে আছি, আমাদের চারপাশে আলো, এই আলোটাকে আলোকিত করার জন্য অন্ধকারের কিন্তু কোনো বিকল্প নেই। তেমনিভাবে একটা আমাদের সমাজে যে ভালো চরিত্রগুলো বা দেব চরিত্রগুলো সেইটাকে প্রস্ফুটিত করার জন্য বা সামনে আনার জন্য শয়তানের বিকল্প নেই। শয়তান শয়তানি করছে বলেই ভালোটাকে আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি মানে এই বিষয়টাকে গ্রোটেস্ক এবং ডিভিনিটি রাইট ইট রাইট গোজ রাইট হ্যান্ড ইন হ্যান্ড। রাইট তো রাইট রাইট দেবত্ব বুঝতে হইলে শয়তানের শয়তানকে বুঝতে শয়তানিও হবে, বুঝতে হবে। শয়তানের শয়তানি বুঝতে হবে। তো এই বিষয়টাকে আমি যখন ভাবলাম না এটা নিয়ে আমাকে কিছু লিখতে হবে, এবং আমি যেহেতু থ্রিলার জনরা নিয়ে লিখি সেভাবেই আসলে লেখাটা শুরু। মেক সেন্স। এখন সেকেন্ড কোয়েশ্চেন যেটা আমি একটু আগে মেনশন করছিলাম, সেটা হচ্ছে এই যে আপনার বইয়ের কোনো ক্যারেক্টার যে সেফ না, এবং এটা মানে যে কোনো ধরনের বয়স এবং জেন্ডার নির্বিশেষে, এবং মানে সবচেয়ে বড় কথা যে ইউজুয়ালি রিসেন্টলি যেমন কিছু মুভি পপুলার হয়েছে, যেমন মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে একটা মুভি আসে মার্কো। এখন এইটা বলছে যে এটা সবচেয়ে বেশি ভায়োলেন্ট মুভি, কারণ হচ্ছে যে এখানে বাচ্চা এবং নারী এদের ব্যাপারেও যেরকম মানে যে সিনগুলো দেখানো হয়েছে এই জিনিসগুলো সাধারণত অন্য কোনো মুভিতে এক্সপ্লোর করা হয় না। তো এই জিনিসটা আমি আপনার বইতে এই ধরনের স্বাদ, আপনার মানে এই ধরনের ভায়োলেন্সের স্বাদ আমি আপনার বইতে অনেক আগেই আরও পাইছি, আপনার প্রথম খণ্ডটাতেই পাইছি। এবং আমি শিওর যে দ্বিতীয় আর তৃতীয় খণ্ডে যে আপনি কি করছেন আমি এটা আজকে রাত্রে হয়তো বা বুঝতে পারবো, আজকে রাত্রে এবং কালকের মধ্যে হয়তো বা বুঝতে পারবো। তো এই যে ফিল্টার না রাখা বা এই যে একদম সিলিং না রাখা এবং যে নো ওয়ান সেফ, এই কাইন্ড অফ যে অ্যাপ্রোচটা, এটা আপনি কোথা থেকে ডেভেলপ করলেন বা এটার পেছনে কি কোনো মোটিভেশন আদৌ ছিল কিনা? এটা আসলে রিয়েলিটি। আমরা একটা ফিল্টার করা বা কে সেভ হবে কে সেভ হবে না, দ্যাট ইজ ফিকশন। মানে রিজার্ভেশনটুকু আমরা রাখতাম এতদিন রাইট যাবত। রাইট রাইট একটা হচ্ছে ফিকশন, একটা হচ্ছে নন ফিকশন। আমি সাধারণত আমার লেখায় আপনি খেয়াল করে থাকবেন যে প্রচুর হিস্ট্রি থাকে। ইয়েস। এই হিস্ট্রিটাকে আমি পছন্দ করি, ছোটোবেলা থেকে আমি প্রচুর হিস্ট্রি পড়ি, এবং হিস্ট্রি আমাকে যে আনন্দটা দেয়, যে ফিলটা দেয়, আমি এরকম ফিল কোথাও পাই না। তো আমি হিস্ট্রি পড়তে গিয়ে দেখছি সেখানে তো কোনো ফিল্টার নেই। আমি রিয়েলিটিতে যেখানে বাস করছি সেখানে তো কোনো ফিল্টার নেই। তাহলে আমি পাঠককে কেন ফিকশন দিতে গিয়ে সেখানে ফিল্টার করব? ফ্রেঞ্চ রেভলিউশন পড়লেই মোটামুটি বোঝা যাবে যে হিস্ট্রি কতটা একদম ব্রুটাল ছিল। একদম এই একদম ফ্রেঞ্চ একদম রেভলিউশন, ইভেন যে জারদের যে পতন হয় রাশিয়াতে, এটা কতখানি ব্রুটাল ছিল, এটা তো মানে রাইট ওখানে রাইট তো রাইট কোনো ফিল্টার ছিল না রাইট রাইট আলটিমেটলি।
তো এই রিয়েলিটি এবং হিস্ট্রি সেখানে যেহেতু কোনো ফিল্টার নেই, আমার মনে হয়েছে আমার পাঠককে ঠকানো ঠিক হবে না, অথবা আমি লিখতে গিয়ে আমি এখানে ফিল্টার করে আমি ফিকশন করছি, আমি কল্পনা করছি, বাট সেখানে ফিল্টার করে আমি রিয়েলিটিটা ফেলে দিচ্ছি। এটা আমি আমার নিজের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না, পাঠকের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। সেখান থেকে আমার এই আনফিল্টার বা আনসেফ বিষয়টা লেখায় চলে আসে। এখান থেকে আরেকটা এক্সটেন্ডেড কোয়েশ্চেন আসবে, এটা হচ্ছে গত রাতে আমার মাথায় একটা প্লট আসছিল, মানে আমি এটা তখন আপনাদের সাথে ব্যাপারটা রিলেট করে, কারণ আম নট এ রাইটার, টুকটাক লিখতাম বাট লেখালেখি ছেড়ে দিয়েছি, অনেকদিন হয়েছে, মাঝে মাঝে লিখতে মন চায় বাট আলসেমির কারণে লেখা হয় না। তো আমার রাত্রে হঠাৎ করে এমনি, আপনাদেরও আমি শিওর যে হঠাৎ করে প্লট চলে আসে, হুম রাইট? হুম সো হুম। আসছে, বাট প্লটটা এতটাই বাজে ছিল, মানে এতটাই ভয়ানক ছিল, মানে ওইটার জন্য মানে ওইটাকে আমি পুরো একটা গল্পে রূপান্তরিত করতে আমার যেই জায়গায় যাওয়া লাগবে, আই ওয়াজ ইভেন এফ্রেড টু গো দেয়ার, মানে আমি ওই থট প্রসেসের মধ্যে যাইতেই আমি এখন আর রাজি না, রাইট? সো এখন এইটাতে তো ডেফিনিটলি আপনি এরকম একটা ডার্ক, মানে ইউ হ্যাড টু গো টু আ ডার্ক প্লেস। তো রাইট। হাউ ডিড ইউ কোপ আপ উইথ দিস? মানে এইটা লেখার সময় যে জিনিসগুলো আপনি এখানে এক্সপ্লোর করছেন অ্যাজ এ রাইটার, ওই ডার্ক কর্নার্স গুলা, মনের ওই ডার্ক প্লেসেস গুলা, এই জায়গাগুলো আপনি এটা কিভাবে, এবং আপনার তো একটা প্যারালে তো আপনার একটা বাস্তবতা চলতেছে, আপনার ফ্যামিলি, আপনার জব, আপনার আশেপাশের লোকজন, এই যে এই রিয়ালিটি এবং আপনার যে ফিকশন, এই দুইটা ওয়ার্ল্ডের মধ্যে আপনি কিভাবে ব্যালেন্সটা মেনটেন করেন? হ্যাঁ, এটা একটা টাফ প্রশ্ন। আমি শুরুতেই আপনাকে এক্সপ্লেন করেছিলাম যে আমি প্রচুর হিস্ট্রি পড়ি। Yep. তো সেই হিস্ট্রি থেকে এরকম অনেক ঘটনা আমাকে হজম করতে হয়েছে, যেখানে আনফিল্টার এরকম অনেক ঘটনা ঘটছে। ইভেন আমি এখানে আরেকটা বিষয় মানে উল্লেখ করতে চাই। রিসেন্টলি আমাদের একটি পলিটিক্যাল লিডারকে দেশের বাইরে নিয়ে তার তার মিট ব্লেন্ডার করা হয়েছে। হুম। আমি মনে করি আমাদের রিয়েলিটিতে যেটা ঘটে সেটা আমাদের কল্পনায় আনা সম্ভব না। Yes. কল্পনায় আনা সম্ভব না, রিয়েলিটি এর থেকে বেশি বীভৎস, বেশি স্ল্যাশার। কার্টেলদের হিস্ট্রি, দেন হচ্ছে যে একদম একদম মিডল একদম ইস্টের যে আরো কিছু ব্যাপার-স্যাপার আছে, ওগুলি নাড়াচাড়াগুলি। একদম আমরা এগুলো হজম করছি হর হামেশা। Yes. আমাদের বাচ্চারা হারিয়ে যাচ্ছে, আমাদের ঘরের মানে আমাদের ঘরের এক সদস্য আরেক সদস্যকে হত্যা করছে, হুম। একদম বীভৎসভাবে মেরে মেরে ফেলছে, তাকে একদম টুকরো টুকরো করে ফেলে ফেলছে। হর হামেশা ঘটছে আমাদের দেশে, দেশের বাইরে। আমরা সেগুলো হজম করছি। সেগুলো যেহেতু হজম করছি, আমাদের ফিকশনের একটা মাত্রা আছে, আমরা একটা কল্পনায় একটা মাত্রার বেশি কল্পনায় যেতে পারি না, কিন্তু আমি মনে করি রিয়েলিটি এর থেকে অনেক বেশি স্ল্যাশার। তো এই বিষয় করতে করতে না ব্যালেন্স হয়ে যায়, আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, যখন ৭ খুন হইছে সেটার প্রায় স্পটে আমি ছিলাম, ওই খুনের যেই আমাদের নারায়ণগঞ্জে আমি তখন ছিলাম, সেই খুন হওয়া যেই বডিগুলো দেখছি আমি। হুম। মানুষ কতটা নৃশংসভাবে সুস্থ মাথায় মানুষকে মেরে ফেলতেছে। তো আমরা আসলে ইউজ টু, হ্যাঁ, সেখানেই আমি সবাই আসলে ব্যালেন্সড। হয়তো আমরা সেভাবে ফিল করি না, বাট আমরা এর মধ্যে ব্যালেন্সড হয়ে গেছি। Usually we choose not to talk about it. রাইট, রাইট, But you decided to যে না, যে ঠিক আছে, let's রাইট, write about it. রাইট, বলতে পারি না তো কি হইছে, let's write about it. রাইট। আচ্ছা, তো আর এখানে অনেকগুলা কাল্টের এবং মানে কিছু কাল্টের খুব ডার্ক যে রিচুয়ালস, হুম, সেগুলোর ব্যাপারে মেনশন করা আছে। হুম, এগুলোর ব্যাপারে আমি খুব বেশি কিছু সাংকেতিক শব্দ ইউজ করতেছি, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আউট এনি স্পয়লার্স, এবং এইটার পিছনে একটাই কারণ, আই রিয়েলি ওয়ান্ট ইউ গাইজ টু এক্সপিরিয়েন্স দ্য ট্রিলজি। আমি চাই যে আপনারা নিজেদের মতো পড়েন, এক একজনের এক এক রকম এক্সপ্লেনেশন হবে, একজনের কাছে বইটা এক রকম লাগবে। আমার কাছে মানে ইফ ইউ আস্ক মি, আমি মোটামুটি নিজেকে একজন এখন সিজনড হরর রিডার হিসাবে বা থ্রিলার এনজয়ার হিসাবে গণ্য করতে চাই, কারণ এগুলো আমি বহুদিন যাবত এবং বহু ধরনের জনরা আমি এগুলা এক্সপ্লোর করছি। আমার কাছে থরলি আমি এটা মানে খুব এনজয়েবল লাগছে, আমি এটা থরলি এনজয় করছি। বাট ওই যে যেটা বললাম যে আই রিয়েলি ওয়ান্ট ইউ গাইজ টু এনজয় ইট, বাট এটুকু জাস্ট বলতেছি যে এখানে কতগুলো কাল্টের উপস্থিতি আছে, কতগুলো কাল্টের মেনশন করা আছে, এবং কাল্টগুলার যে ডার্ক রিচুয়ালসগুলো আছে, যে জিনিসগুলো মানে মুখে আনলেও হয়তো ভিডিও স্ট্রাইক খাওয়া যেতে পারে, তো এই ধরনের রিচুয়ালসগুলোর এখানে মেনশন করা আছে, রাইট? তো এই জিনিসগুলো যখন আপনি এক্সপ্লোর করছেন, রাইট, তো এইটার পিছনে আপনার মানে মানে এটা কি জাস্ট আপনি শক ভ্যালু ইনক্লুড করার জন্য করছেন, নাকি এটা কাহিনীর প্রয়োজনে এই জিনিসটা ছিল? মানে হাউ ডিড ইউ ডিসাইড যে লেটস ব্রিং দিজ রিচুয়ালস ইনটু দ্য প্লট? এটা আসলে আমি বলতে গেলে দুটোই বলা যায়। বিকজ অফ আমি হিস্ট্রি পছন্দ করি, আমি প্রচুর হিস্ট্রি পড়ি। হিস্ট্রি পড়তে পড়তে আমার মনে হয়েছে যে আমার লেখার মধ্যে এই বিষয়গুলো আনা যেতে পারে। আমাদের লেখালেখির দুইটা পার্ট আপনারা সবাই জানেন, একটা ফিকশন, একটা নন ফিকশন। নন ফিকশন তো নন ফিকশন, ফিকশন তো ফিকশন। আমি লেখার মধ্যে চাই আমি ফিকশন লিখবো, সেখানে রিয়েলিটি থাকবে, হিস্ট্রি থাকবে। তো সেটা করতে গিয়ে আপনি যে রিচুয়ালের কথা বললেন, কাল্টের কথা বললেন,
এই বিষয় নিয়ে আমার একটা পছন্দের সাবজেক্ট। আপনার যেমন পছন্দের সাবজেক্ট তেমনি ভেরি আমার মাচ, একটা ভেরি মাচ। পছন্দের সাবজেক্ট। আমি এখানে যেই ফিলটা পাই সেটা অন্য কোনো সাবজেক্টে পাই না। তো ভেরি মাচ। এটা আমি মোটামুটি ছোটবেলা থেকেই হজম করছি। আমার ১ম বই পড়া শুরু হয়েছিল ব্রাম স্টোকারের 'ড্রাকুলা' দিয়ে। তখন আমি ক্লাস 2 তে পড়ি। হ্যাঁ? আমি আরেকটু পরে পড়ছিলাম। ক্লাস হ্যাঁ, 4 না তো 5 যাই এ। হোক তখন আমি সেটা হজম করছি। তো এরপরে হিস্ট্রি পড়তে, পড়তে এরকম অনেক ঘটনা, অনেক বিষয় আমার মোটামুটি হজম হয়ে গেছে। তখন মনে মনে হয়েছে যে যারা ফিকশন লিখছে, আমিও তো ফিকশন লিখছি। তো ফিকশনের মধ্যে আমি আমি যদি এই রিচুয়াল, এই কাল্ট, এই বিষয়গুলো দিতে পারি, হিস্ট্রিগুলো দিতে পারি, আই থিংক নতুন একটা পাঠক বেস তৈরি হতে পারে অথবা পাঠকদের এটা গ্রহণীয় হতে পারে। এইজন্য আমি এটা ব্লেন্ড করে ফেলছি। এইজন্য ব্লেন্ড করে আমার থ্রিলার, গল্প বা উপন্যাস এই বিষয়গুলো আমি রাখার তো চেষ্টা করি। ব্যাপারগুলো কাহিনীর প্রয়োজনে মোটামুটি আসছে কাহিনীর এবং আপনারও ইন্টারেস্ট ছিল তো রাইট, এবং রাইট, ডেফিনিটলি আমরা আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমাদের পার্সোনাল নলেজ সেটা দ্বারা তো তাড়িত হয়েই কিছু লিখতেই হবে। রাইট, রাইট। মেক সেন্স। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে আপনার এই সবাই মানে আপনার মানে হরর থ্রিলার নিয়ে তো আপনি লিখতেছেন, বাট আপনার এই ট্রিলজিটার মতো আপনার বাকি বইগুলা কিন্তু না। আপনার অন্য বইগুলা কিন্তু এইখানে যে জিনিসটা আপনি এক্সপ্লোর করছেন এই সাবজেক্ট ম্যাটারগুলোর কোনোটাই বাকি বইগুলাতে ছিটা ফোটাও নাই। ইভেন আমি যদি কথা বলি নরবলির ব্যাপারে, নরবলি যে বইটা আছে ওটা যদিও অন্য প্রকাশনের, বাট ওইটা হচ্ছে অ্যাজটেক সভ্যতা নিয়ে এবং ওখানে যে ওই হিউম্যান স্যাক্রিফাইসেস যে প্র্যাকটিসটা ছিল। তো এখন এবং অন্য যে বইগুলো আছে যে নরখাদকের ডায়েরি, এটা আরেকটা আরেকটা ডিফারেন্ট একটা জনরা। বাট হ্যাঁ, সবগুলোতে কমন কিছু এলিমেন্টস মানে কমন বলে বলতে আমি বলতেছি না যে প্লট সেম, প্লট টোটালি ডিফারেন্ট। মানে কিছু মানে এখানে যেমন হিউম্যান স্যাক্রিফাইসের ব্যাপার আছে, ওখানে আরেকটা জায়গায় হিউম্যান স্যাক্রিফাইস আছে, আবার দেন হচ্ছে এখানে যে নরখাদক যেটা কিন্তু ক্যানিবালিজমের ব্যাপার আসতেছে। এনিওয়েজ, তো ব্যাপার হচ্ছে এই ধরনের জনরাগুলো আপনি এখানে এক্সপ্লোর করতেছেন। এখন সোফার যা আপনি এক্সপ্লোর করে ফেলছেন, হোয়াটস নেক্সট ফর আহমেদ স্বাধীন? আপনার নেক্সট প্রজেক্টে কি আমরা এক্সপেক্ট, এটা সবচেয়ে মানে ইউজুয়ালি এই জিনিসটা আমি কাউরে বইলাও নেই না, আমি ফটকারে জিজ্ঞেস করা ফেলাই এবং এটা এটা আমি চাই যে আপনার কাছে অনেস্ট অপিনিয়নটাই আসুক বা আপনার কাছে অনেস্ট স্পয়লারটাই আসুক। স্পয়লারও না, হচ্ছে যে অনেস্ট হিন্টটা আসুক যে হোয়াটস নেক্সট ফর ইউ, আপনি নেক্সট যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন। হয়তো বা এমন হতে পারে যে আপনি কোনো একটা প্রজেক্ট নিয়ে হয়তো বা সিক্রেটলি কাজ করা শুরু করে দিয়েছেন, দ্যাট উই ডোন্ট নো অ্যাবাউট, অথবা কলিবায়ও ডাজন্ট নো অ্যাবাউট। আবার এমনও হতে পারে যে হয়তো বা আপনার উইশ লিস্ট আছে যে না ঠিক আছে, নেক্সট প্রজেক্টে আমি এই ধরনের কিছু এক্সপ্লোর করতে চাই, সেটার ব্যাপারে যদি আমাদের এবং আমার অডিয়েন্সকে যদি একটু কিছু জানান। আচ্ছা, আপনি টেকনিক্যালি হুট করে প্রশ্নটা করে ফেলছেন। Yes. আমি যদিও এই বিষয়টা বলতে চাচ্ছিলাম না। এখন কিন্তু আপনি এখন ভাই বলতে হবে। আপনি ভাই ক্রিটিক্যাল একটা মানুষ এবং পাঠক হিসেবে বোদ্ধা পাঠক। হ্যাঁ, আপনার রিভিউগুলো সম্পর্কে আমি জানি। এতটা ডিটেইলসে ঢুকে বুঝে বইয়ের রিভিউ আসলে হয় না। আপনি খুব বুঝে পাঠ করেন এবং খুব বুঝে আপনি প্রশ্নটা করে ফেলছেন। তো যাই হোক, যদিও এই বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে না থাকলেও এখন বলতে হবে। এখানে আমাদের প্রকাশকও আছে। আমার নেক্সট একটা প্লট রেডি আছে এবং আমি ওটা নিয়ে কাজও শুরু করেছি ইতিমধ্যে। ওইটা মোটামুটি যদি ওটার নাম বলতে যাই বা বিষয় বলতে যাই, সেটাও নাম না সেম, দেন, অ্যাট লিস্ট জাস্ট কি সেটাও সেম বিষয়, সাবজেক্ট হিস্ট্রি, ম্যাটার। হিস্ট্রি বেস। সেটা হচ্ছে হান্টিং, সাবজেক্ট হচ্ছে হান্টিং। অলমোস্ট বলেই দিই, বিষয়টা হচ্ছে এই আমাদের সমাজের নানান বিষয়ে নানা রকম হান্টার আছে। হ্যাঁ, জঙ্গলেও যেমন হান্টার আছে তেমনি আমাদের লোকালয়েও হান্টার আছে, বাউন্টি হান্টারদের মতো। অনেকটা ওরকমই। আচ্ছা আচ্ছা। তো এই হান্টাররা আসলে কেউ প্রয়োজনে করে, আবার কেউ শখে করে। তো তেমনি একটি বিশেষ হান্টিং নিয়ে আমি পরবর্তী প্রজেক্ট রেডি করছি। আপনার জন্য আমি এই বলেই দিচ্ছি, বিষয়টা হচ্ছে হেড হান্টার অথবা নরমুন্ডু শিকার। বিষয়টা হচ্ছে ওটা নিয়ে আমি প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি। আই থিংক এর পরের কাজটা আমার আসবে নরমুন্ডু শিকারী বা আজিজেল এরকম এবং কিছু। ইউ নো হোয়াট, মানে আমি আপনাদের সামনে একদম আমিও প্রথমবারই শুনলাম জিনিসটা। এইটা আই এম নট এট অল সারপ্রাইজড। কি জন্য? কারণ এইটা ওনার কাছ থেকেই আসতে পারে। এই ব্যাপারে যদি এই ব্যাপারে যদি কেউ লিখতে চায় বা এই ব্যাপারে যদি লিখতে ইচ্ছুক থাকে বা লিখতে যদি স্বপ্রণোদিত হয়েও যদি কেউ লেখার মতো থাকে, তাহলে এটা আই এম সিওর যেটা আহমেদ স্বাধীন ভাইয়ের পক্ষে সম্ভব। মানে সামহাও আমি যেটা ওনার সাথে একটু আগে মানে ইন্টারভিউটা শুরু করার আগে যে আড্ডাটা দিচ্ছিলাম, সামহাও দেখলাম যে উনার আমার পড়ার ব্যাপারে বা লেখার ব্যাপারে যে ইন্টারেস্টগুলা, এগুলো খুব মানে খুব স্মুথলি ইন্টারটুয়াইন্ড হয়ে যায়, মানে খুব মানে দারুণ একটা মেলবন্ধন হয়ে যায়। তো সবচেয়ে বড় কথা, এই ট্রিলজিটা আপনার এখানে বক্স সেটটা দেখতে পাচ্ছেন। এই বক্স সেটের এটা জাস্ট একটা ডেমো ভার্সন, কালকে আমরা ফাইনাল বক্সটা পাবো। তখন আমি আরও ডিটেলস আপনাদের বইগুলো আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল দেখিয়ে দেবো। বইগুলোর সাথে বুকমার্কও আছে, অলরেডি বুকমার্ক এখানে চলে আসছে। এগুলার প্রত্যেকটা বইয়ের মধ্যে থাকবে। আর সঙ্গে আরেকটা জিনিস মেনশন করে দিতে চাই, যারা আমার মতো আমি যে এই এই শয়তান লুসিফারের পুত্র এই প্রথম যে খণ্ডটা, এটা আমি অনেক আগে কিনে রাখছিলাম। তো ওইটার ডাইমেনশনটা আর এইটার ডাইমেনশনটা একটু চেঞ্জ আছে। ওখানে একটু রাউন্ড বাইন্ডিং করা হয়েছিল, এটা একটু বক্সি ডিজাইন করা হয়েছে। তো এই কারণে এই তিনটা খণ্ড বক্সে সুন্দরভাবে এঁটে যাচ্ছে, রাইট? তো
এখন যারা আগেরটা নিয়ে রাখছেন তারা তো এখন আর প্রথম খণ্ড তো দ্বিতীয়টা আবার আরেকটা কপি পারচেজ করবেন না। তো তাইলে কি করা? তো সেই ক্ষেত্রে কলি প্রকাশনী খুব জেনুইন এবং খুবই মানে বুদ্ধিকাটা একটা দারুণ একটা সলিউশন রেডি করছে। সেটা হচ্ছে ওনাদের আরেকটা বই রিলিজ হয়েছে, সেটা হচ্ছে তুর্জয় শাকিলের বিড়াল কন্যা। এটা একটা অতি প্রাকৃত উপন্যাস। তুর্জয় শাকিলের ব্যাপারে আমার মনে হয় না খুব নতুন করে কিছু বলার আছে। হরর জনরাতে তুর্জয় শাকিল অনেকদিন ধরেই কাজ করছেন এবং ধারাবাহিকভাবেই ভালো ভালো বই উপহার দিচ্ছেন। ওনার কতগুলো বই আমার অলরেডি পড়া হয়েছে, আমি ওগুলো রিভিউ একটা একটা করে দেওয়ার চেষ্টা করবো একটু সময় পাইলেই। বাট এখন এই বইটা নতুন আসছে, এটা রিলিজ হয়েছে এবং আপনারা যারা এই বইটা প্রথম খণ্ড ট্রিলজির প্রথম খণ্ড অলরেডি নিয়ে রাখছেন, তারা ইউ ক্যান অপ্ট ফর তুর্জয় শাকিলের বিড়াল কোনা। তাহলে এই তিনটা নিলে আপনার সঙ্গে একবারে বক্সটা পেয়ে যাবেন, রাইট? তো ফ্যান্টাস্টিক একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছে, মানে আপনি বক্স হারাচ্ছেন না, ইউ আর গেটিং দ্য বক্স ইদার ওয়ে। আর সবচেয়ে বড় কথা যে একটা ট্রিলজি, তিনটা বই এই প্রাইস, আমি প্রাইস উল্লেখ করতেছি না, ইউ নো দ্য প্রাইস, সবগুলো বুক শপের পেজেই পেয়ে যাবেন। এই প্রাইসে এই ধরনের সাবজেক্ট ম্যাটারের উপরে এই ধরনের ট্রিলজি এবং আহমেদ স্বাধীন ভাইয়ের এত রিসার্চের ফসল, এই ধরনের একটা ট্রিলজি এই প্রাইসে আমার মনে হয় না কলি প্রকাশনী বাদে কেউ এটা চিন্তাও করতে পারছে বা কেউ দেওয়ার জন্য ইচ্ছুক আছে। মানে এটা টোটালি আনহার্ড অফ, টোটালি আনইম্যাজিনেবল। তো আহমেদ স্বাধীন ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাইবো আপনার এই মানে ব্যস্ত সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। কঠিন প্রশ্ন আমি মানে সিমিংলি কঠিন প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। উনি আই হোপ হি ডাজন্ট মাইন্ড পরে এগুলো নিয়ে রাগ ডাক না করা বসে। এনিওয়েজ, আর সবচেয়ে বড় কথা এই আপনার শয়তান লুসিফারের পুত্র এই যে ট্রিলজিটা, চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটি, এই ট্রিলজির জন্য অনেক অনেক শুভকামনা রইল। সো আপনারা যারা প্রি অর্ডার করে রাখছেন তারা তো কালকেই বই ডিসপ্যাচ করা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা কালকে থেকে পাওয়া শুরু করবেন, পড়েন, ছবি আপলোড দেন, যেমনে পারেন ছবি আপলোড দেন, ভিডিও আপলোড করেন। আমি তো ভিডিও দিবই, আপনারাও দেন, আপনাদের প্রতিক্রিয়া দেন। অ্যাটলিস্ট ফ্রিকিন টক অ্যাবাউট ইট ভাই, অ্যাটলিস্ট টক অ্যাবাউট ইট। কারণ এই জিনিসটা নাইলে একদমই যেরকম আড়ালে পড়ে যাবে এবং আমি একেবারেই চাই না, এবং এটা আড়ালে পড়ে যাওয়ার মতো বই না। এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে ভাই ওই দেশে এই ধরনের ভায়োলেন্স বা ওই দেশে এই ধরনের সাবজেক্ট ম্যাটার ইন্ট্রোডিউস করা হয়েছে দেখা, বা এই ধরনের মানে সিনারি দেখানো হইতেছে দেখা ওরা ওইটা সেলিব্রেট করতেছে। আর আমাদের দেশে এই ধরনের বই যখন লেখা হইতেছে তখন উই আর নট টকিং অ্যাবাউট ইট। তো এই জিনিসটা আমার কাছে একটু হিপোক্রেটিক্যাল লাগে। তো ডেফিনেটলি আই এম গোনা টক অ্যাবাউট ইট। আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানান, আপনাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আমরা অবশ্যই রয়েছি। স্বাধীন ভাইও দেখবেন, কলি ভাইও দেখবেন, আই এম শিওর। সো আর বইমেলায় তো ডেফিনেটলি, বইমেলায় যখন কলি প্রকাশন স্টলে আসবেন ইনশাল্লাহ, কলি প্রকাশন স্টলে সুসজ্জিত অবস্থায় এই সেটটা আপনারা অবশ্যই পাবেন। তো যে যেখান থেকে পারেন তাড়াতাড়ি কালেক্ট করে নেন, অলরেডি স্টক চলে আছে, অলরেডি আজকে কিছু বুক শপ মাল নিয়ে গেছে। সো আজকে এই পর্যন্ত রাখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আহমেদ সাহেব অ্যাগেন। কলি ভাইকে বিশেষ ধন্যবাদ এই জিনিসটা অ্যারেঞ্জ করার জন্য। আহমেদ স্বাধীন ভাইয়ের সাথে আমার এই ফেস টু ফেস এই টেট এই জিনিসটা করায় দেওয়ার জন্য মানে ওনাকে বিশেষ ধন্যবাদ দিতে হবে। আর সর্বোপরি কলি ভাইকে বিশেষ ধন্যবাদ দিব এই ধরনের একটা বক্স সেট, এবং বক্স সেটের প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। এই ধরনের একটা বক্স সেট মার্কেটে ইন্ট্রোডিউস করার জন্য এই ধরনের প্রাইসে, এবং ওনার এই দুইটা খণ্ড চাপ দেওয়া বাই করার জন্য, সব ব্যাপারে কলি ভাইকে বেশ ধন্যবাদ এবং কলি প্রকাশনীকে ধন্যবাদ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। চিয়ার্স।